নমস্কার। সেই ৭:৩০ মানেই জীবনের গল্প কথা। আমরা এই অনুষ্ঠানটি আমরা এমন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আসি যাদের গল্প শুনে আমরা আমাদের বিবেক আমাদের চৈতন্য করতে পারি, যাদের কিছু ছোট ছোট গল্প থেকে যায়, তাদের জীবন নিয়ে আমরা কথা বলি। তেমনি জীবনটাই যে আমাদের কত ধরনের হয়, জীবনটাকে আমরা কিভাবে দেখি, এবং জীবনে যে তিনটি বিষয় খুব প্রয়োজন আমাদের: হৃদয়ের অনুভব, মস্তিষ্ক জাগরণ করা এবং কাজের জন্য হাতটি তৈরি করা। সেটার জন্য নীরবে নিভৃতে আমাদের সাধনা করতে হয় নিজেকে তৈরি করার জন্য। সেটাই আমাদের পরম প্রাপ্তি হয় জীবনের। তখনই আমাদের জীবনে কিছুই থাকে না, হিংসে থাকে না, রাগ থাকে না, শুধু থাকে ভালোবাসা। যেখানে ভালোবাসা প্রখর হয় সেখানেই কিন্তু আমাদের অনুভূতি অত্যন্ত আনন্দের সহিত বিচরণ করে, তাই না? তেমনি আমরা আমাদের জীবনের গল্পকথায় আজ এমন একজন ব্যক্তিত্বকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, যাকে সকলেই চিনে, যার নামই যথেষ্ট, তারপরেও তো কিছু থেকে যায়। যাকে আমরা দেখি প্রায়ই হয়তো অনেক জনের মধ্যে প্রেস কনফারেন্স করছে, প্রেসের কাজ করছে, আবার কখনো দেখি কোথাও বক্তব্য দিচ্ছে। কিন্তু সেই মানুষটার যে আরো কত গুণ রয়ে গেছে। উনি কোথাও ভালো গান করতেন, কোনো এক সময়ে আজও আবৃত্তি করতেন, নাটক করতেন। কিন্তু সবকিছু কি আমরা সকলে জানি? নিশ্চয়ই নয়। আবার অনেকেই জানি, আর যারা জানি না তার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা শুনবো। আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ সমাজসেবী, ভাইস চেয়ারম্যান আইসি দপ্তর সুব্রত চক্রবর্তীকে। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা আসলে আপনাকে দেখি সবসময় একটা অন্যরকম বিষয়, যেটা হয়তো অনেকে ভাবে আপনাকে রাজনৈতিক মানুষ, অনেকে ভাবে, আর অনেকে ভাবে আপনি শিল্পী, আবার অনেকেই ভাবে যে আপনি সমাজের অন্যান্য কাজের সঙ্গে যুক্ত। আজকে আমরা এই কথা শুনবো অনেক পরে, কিন্তু শুনবো আপনার ছোটবেলাটা কিভাবে কাটে। প্রথমত ভুবনেশ্বরী টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে ডেকেছেন। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল আমার। অনেকগুলি কথার মাঝখানে একটা বিষয় বারবার এসছে আপনার প্রথমেই, রাজনৈতিক মানুষ, অন্য ধরনের মানুষ। আমি প্রথম মানুষটাকেই পছন্দ করি, তার আগে কি শব্দ যুক্ত আছে সেটা আমার কাছে খুব একটা মুখ্য নয়, কারণ জীবনটা তো মানুষের জীবন। তো ছোটবেলা বলতে আসলে খুব স্মুথ লাইফ ছিল আমার, এটা মোটেও নয়। কারণ আমি যখন মাত্র প্রথম শ্রেণীতে আমি পড়ছি, সেই সময় আমার পিতৃবিয়োগ হয়, এবং তারপর আমার মা সেই সরকারি চাকরি পেয়েছিলেন, ছোট চাকরি। দু ভাই এক বোন মিলে আমাদের এই পুরো সংসারটাকে, সে আমি ক্লাস 1, দিদি ক্লাস 3, দাদা ক্লাস 5, বিশাল কঠিন সেই সময় থেকে। কি নাম ছিল? বাবার নাম ছিল যোগেশ চক্রবর্তী, বাবা ডিএম অফিসে ক্লারিক্যালে চাকরি করতেন। মা নামটি? মা জয়ন্তী চক্রবর্তী। তো মাও ডিএম অফিসেই চাকরি করতেন শেষ সময় পর্যন্ত। তো অসম্ভব রকম, মানে এক কথায় যদি বলি, আমি শুধু বাবার ছায়াটা পাইনি, ওটা হারিয়ে গেছে, কিন্তু মা আমাকে মার ছায়া বাবার ছায়া দুটোই সমানভাবে দিয়েছেন। শুধু আমাকে না, আমাদের তিনজনকেই। এবং যতটা পরিশ্রম করা যায়, যতটা ডেডিকেশন, যেটা এখন অন্তত আমি ভাবতে পারি না, এটা যেটা সম্ভব হয়েছিল মার জন্যে, মা করতে পেরেছেন। তো সেই থেকে বড় হওয়া, এবং খুব স্বাভাবিকভাবেই সারাদিন এই ছোট বয়সের তিনজন, কোনো অভিভাবক নেই বাড়িতে, তো স্বাভাবিকভাবেই তো একটু কখন কি করছি নিজেও জানি না। মাকে আজকের দিনে রত্ন গর্ভা বলতে হবে। আজকে মা কি জীবিত আছে আপনার কাছে? না, মা গত হয়েছেন 2014 সালে। মা থাকতেন এই অনুষ্ঠানটা অত্যন্ত ভালো লাগতো আমার মনে হচ্ছে। ওই সময় যে এই যে আপনি বলছিলেন যে মা
মা বাবা দুটোর মানে দুটোর কাজই করেছিল। একদম। সেই মুহূর্তটা আপনার মনে মানে আপনি একটা ছোট শিশু, একটা স্বাভাবিক মানে একদম বাবা ছাড়া বড় হচ্ছিলেন, কিন্তু আপনার মনটা তখন কি বলছিল ছোট্ট ছোট্ট সময়টা? দেখুন, একটা বিষয় শুধুমাত্র আমার এত ছোটবেলার শৈশব তো আর ততটা মনে থাকে না। তো একটা বিষয় আমি এটা এখনো ফিল করি, তখন আমি ভাবতাম যে সবাই তো বাবা ডাকে, কেউ একজন থাকে, তো আমার তো বাবা নেই, সেটা মনে হতো। কিন্তু বাবা নেই বলে আমার কোনো কিছু নেই, কোনো কিছুর অভাব আছে, এই বোধ সেটা আমার কখনোই মনে হয়নি। বরং মনে হয়েছে বাবা থাকলে যাদের যা হয় আমার তো তাই হচ্ছে, তাই আবদার খাটছে, তাই সর্বোচ্চ মাত্রায় চেষ্টা হচ্ছে। এবং নট এ ম্যাটার অফ জোক যে সমস্ত মানে প্রাইভেট টিউশন থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করে গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করানো, তো এটা খুব সহজ ছিল না। একেবারেই সহজ নয়, একেবারেই সহজ নয়। এবং সেই অফিস থেকে বেরিয়ে রাতে বাজার করে ফিরতেন, বাড়িতে কাজের লোকও ছিল না একটা সময়, কারণ খুব ছোট চাকরি করতেন। তো স্ট্রাগলটা আমরা কতটা করেছি সেটা একেবারেই অপ্রাসঙ্গিক, কিন্তু জীবন যুদ্ধ আর জীবনে কিভাবে নিজেকে শুধুমাত্র দায়িত্ব কর্তব্য বোধে নিজেকে স্যাক্রিফাইস করতে হয়, সেটা আমার মার দেখানো। আর এই যে আরো এক ভাই আরেক বোন, ওদেরকেও তো মানুষ করেছে সমানভাবে। একদম একদম। তো সেটা তো শুধু আপনার প্রতি করেনি, নিশ্চয়ই নিশ্চয়ই, তাই তো বলছি আমি। তো এই এই মানে একটা যাত্রা আপনার খুব ছোটবেলা, আমি বলবো যে একটা ভালো মন্দ সব মিশিয়ে একটা সুন্দরী আমি মনে করি। কারণ যেখানে মা অভাব বুঝতে দেয়নি, তার মানেই একটা ঘরের মধ্যে ভালোবাসার সঞ্চার ছিল, সম্মানের একটা বিষয় ছিল, একটা ঘরোয়া পরিবেশটা একটা অন্যরকম ছিল। তো সেই জায়গাতে কিছু স্মৃতি কি মায়ের মনে পড়ে যে মা খুব শাসন করেছে, মা খুব আদর করেছে, মা খুব বকেছে ওই সময়কার? একদমই মনে পড়ে, কারণ আমি একটু বেশি দুষ্টু ছিলাম। তো স্বাভাবিকভাবেই মা যখন ফিরতেন অফিস থেকে, তো বিশেষ করে দাদা তো একটু বড়, তো ক্লাস 5 যদিও তখন, তারপর আস্তে আস্তে মানে এই ডিফারেন্স আমাদের। তো দিদির প্রচুর কমপ্লেন থাকতো, আমি এই করেছি সেই করেছি। মা প্রথমেই বকাঝকা শুরু করতেন অনেক সময়, কিন্তু তারপর আবার কখনো মনে হতো হ্যাঁ ভুল তো করেছে, তো স্বাভাবিকভাবেই মা হিসেবে ক্ষমা করে দিতেন। আর কখনো আবার বলতেন যে না, ওটাই তো ভুল করেনি, কমপ্লেন কেন করছিস তুই, ভুলটা তোর হয়েছে, সেটাও সমান তালে করতেন। মানে ব্যালেন্স, মানে এই যে ব্যালেন্স নয়, এটাকে আমি বলবো ইম্পার্শিয়াল মাতৃহৃদয় আর কি। হ্যাঁ, তো কারণ তিনজনই যে মায়ের সন্তান, সেই জায়গাটা মার থেকে বারবারই সমানভাবে আমরা সবাই পেয়েছি। আচ্ছা, আপনি তো বললেন আপনি খুব দুষ্ট ছিলেন, কিন্তু আমরা আজকে আপনার আজকের দিনে আজকের যে সমাজটা আপনাকে দেখে, আপনাকে মনে হয় যে খুব গম্ভীর সিরিয়াস একটি মানুষ মনে হয়। কিন্তু আসলে আমি যখন শুনলাম যে আপনি খুব শিল্পী চেতনা মানুষ, মানে আপনি ভালো গান করেন, আবৃত্তি করেন, এগুলি কি ছোটবেলা থেকে ছিল? দেখুন, আমার একেবারে শৈশবের যেটা আমার কিছুটা শোনা, খুব ছোট ছোট একেবারে অস্পষ্ট কিছু কিছু চিত্র, আমার চিত্রকল্প আমার মধ্যে কাজ করে। এবং বাবা যখন গত হন, আমি যখন আস্তে আস্তে বড় হই, বাবার ডায়েরি আমার হাতে পড়ে কয়েকখানা, বাবার কিছু বই আমার হাতে পড়ে। বাবা গান করতেন বাড়িতে, শাস্ত্রীয় সঙ্গীত থেকে নজরুল গীতি থেকে শুরু করে বিভিন্ন পরিবেশটা ছিল। এবং বাবার এখানে ঘরোয়া আসর হতো। তৎকালীন সময়ের অনেক বড় বড় শিল্পী যারা রয়েছেন, যারা সঙ্গীত চর্চা করতেন, সেই বাবা গত হয়েছেন 1976। তো তার আগে, তার মানে ভেবে দেখুন, ওটা 74, 73, ওই সময়ে কারা সঙ্গীত চর্চা করতেন, কতজন ছিল, হাতে গোনা ছিল আগরতলা শহরে। তো অনেক স্বরলিপির বই পেয়েছি, অনেক গানের ডায়েরি পেয়েছি, অনেক জীবন কথার বিষয় রয়েছে। হ্যাঁ, তো সেটা শুনেছি, কিন্তু বাবা গত হওয়ার পর থেকে তো সেটা ছিল না। হয়তোবা তারই পরবর্তী সময়ে যেটা হয়েছে, ছোটবেলা থেকে গান শোনার একটা নেশা ছিল, এবং সেই নেশাটা
আস্তে 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 এমন একটা পর্যায়ে পৌঁছেছে ছোটবেলায় কি করতেন? আমি বলছি না প্রফেশনাল শিল্পকর্ম না, যেরকম আছে না চিৎকার করতাম। ছোটবেলায় চিৎকারের কিছু মনে আছে যে এইটা চিৎকার করতাম? না, ওইটা তো মনে নেই, তখন এলপি রেকর্ড ছিল। আচ্ছা, হ্যাঁ। তো এবং এটাকে নিয়ে খুব মজার মজার ঘটনা হয়েছে। বাড়িতে হয়তো বা কোনো একটা প্রোগ্রাম আছে, তো সারাদিন গান টান বাজবে, এলপি রেকর্ড বাজছে, পিনটা কোনো জায়গায় খারাপ হয়ে গেছে, ওটা একই জায়গায় ঘুরছে, একই জায়গায় ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো তখনকার সময়ের গান কি ছিল, জগন্ময় মিত্রের সেই তুমি আজ কত দূরে, বা এই ধরনের যে ওই গানগুলি, হয়তো তুমি আজ তুমি আজ তুমি আজ করছে, আর এটা আমার খুব মজা লাগতো। হ্যাঁ, এবং আমরা ভাবতাম যে আরে গানটা শিখিয়েই ছাড়বে, এভাবে বারবার যদি নষ্ট হয়ে যায়, এক জায়গায় থেমে যায়, তো গানটা শিখিয়েই ছাড়বে, এরকম একটা বিষয়। তো এটা মজা পেতাম আমি। দাদা, আমরা গল্পে তো আমরা আছি যে আপনি গ্রাজুয়েশন করে নিয়েছেন, এই মাঝখানে একটু দুটো লাইন একটু গান শুনি না। দেখুন, আমি যদি বলি যে সেই সময়ে সবচেয়ে বেশি গান যেগুলি ছিল ওই সময়কার আমি কথা বলছি, যেমন মান্নাদের গান খুব ফেমাস ছিল তখন, বিশেষ করে ওই সময়, মানে প্রথম দিকের যে গানগুলি, তার একটা সময়ের পর থেকে। তখন কি যেমন আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ, বারে বারে শুধু আঘাত করিয়া যাও, বুঝতাম না কিছু, কিন্তু শুনতাম এই গানগুলি তখন বাজতো। গলা কি অসাধারণ গলা আপনার! তো বললাম না, প্রথমত চেঁচানোর থেকে আমার শুরু, তারপর বাথরুম সঙ্গে আমার শেষ, ওটা আমার সঙ্গীত চর্চা। ওইটাই আসল চর্চা। আসলে সঙ্গীত চর্চা তো হয় সেই আসল চেঁচানোর থেকেই হয়, যেটা হৃদয় থেকে গাওয়া হয়। আচ্ছা, আমি একটু আপনাকে কিছু দুষ্টু দুষ্টু কথা বলছি, যেটা ধরুন আপনি। কথা দুষ্টু হয় না, কথা তো কথাই হয়। না, কথা হলো যে আপনি যখন 12-এ পড়েন, তখন একটা কি হয় না, আমাদের একটি বয়সের সেই বলে না যে এই বয়স মানে না কোনো কিছু। তো আপনি মনে প্রাণে তো শিল্পী, আমি যেটা আপনাকে অনুভব করেছি, শিল্পীর জায়গা থেকে যখন আপনি 12 করলেন, কলেজ শেষ করলেন, তো আপনার মনে কি কিছু আনাগোনা হয়নি? ভালো লাগা, ভালোবাসা, একটু দুষ্টুমি, একটু একটু এইদিকে ওইদিকে ঘোরপাক খাওয়া? দেখুন, আমার মনে হয় যেটা আপনি বলতে চাইছেন, প্রেমের কথা বলতে চাইছেন। প্রেম তো সব জায়গায় প্রেম, আমি বসে আছি সেটাও তো প্রেমের সম্পর্ক। হ্যাঁ, আমি সেই জায়গা থেকে শুরু করতে চাইছিলাম আর কি। তো প্রথমত আমি ব্যাক বেঞ্চার ছিলাম। আমি যখন ক্লাস 5 পর্যন্ত একেবারেই ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। তো 6 থেকে লেজ গজাতে শুরু করেছি একটু একটু। ততদিন পর্যন্ত স্কুলে আমার কোনো দুষ্টুমির ইতিহাস নেই, ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি লেভেলে। তো 6 থেকে লেজ গজাতে শুরু করেছি আস্তে আস্তে। তার মানে মেলামেশা শুরু হয়েছে, যখন ইন্টারেকশন শুরু হয়েছে, তখন থেকে আমি বুঝতে শিখছি আসলে আমি যেভাবে ভাবি সেই ভাবনাটা শেষ ভাবনা নয়। আমি স্ট্রেট ওয়ে ভাবলেও আরো 10 জন তো রয়েছে যে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এক একটা বিষয়কে ভাবছে, ইন্টারপ্রিট করছে। তো এইগুলি আমার লার্নিং ছিল। আর একটুখানি ওই গান যার মনে, তার কি মেয়েদের পেছনে একটু গুনগুন করা অভ্যেস ছিল না? আমি সবটাই বলছি। তো ক্লাস 8 অবধি সেরকম কোনো বিষয় ছিল না। ক্লাস 9-এ যখন আমি পড়ি, প্রথম আমাকে এই বন্ধু বান্ধবের সঙ্গে বসে ক্লাসরুমে কোনো এক লেজার পিরিয়ডে আড্ডা মারছিলাম, গান করছিলাম আর কি, যেটা বাথরুমে করি বরাবর। তো সেটা করতে করতে কোনো একজন স্যার বা দিদিমণি, আমি এই মুহূর্তে ভুলে গেছি, শুনতে পেয়েছেন। শুনে স্কুলে যে টিম হয় সেই টিমে আমাকে অন্তর্ভুক্ত করেছেন যে কোরাস গাইতে হবে। আমি বলি আমি তো গান শিখিনি, কখনো শিখছি না এখনো। শিখতে হবে না, কোরাসে গাইতে পারবি, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, যখন যখন ডেকেছেন করেছি। ক্লাস 11-এ খুব অদ্ভুত ব্যাপার, একটা রিসাইটেশন কম্পিটিশন হবে। এবার বন্ধু বান্ধব বলছে যে, মানে আমার ক্লাস থেকে 11A সেকশন, সেটা আমার সায়েন্সে পড়ি, তো ওখানে পার্টিসিপেন্ট কেউ নেই। তো দায়িত্ব সবাই মিলে বর্তালো আমার উপরে যে কিছু একটা করতে হবে, নয়তো আমাদের ক্লাসের ইজ্জত যাবে। তো ওই দিনটা আমার খুব মনে পড়ে, এবং আমি সরাসরি বলি, জাজ হিসেবে যারা ছিলেন আমার সামনে,
এখনো রয়েছেন আমার স্যার সত্যব্রত চক্রবর্তী, যিনি কবি কল্যাণব্রত চক্রবর্তী একদম। হিসেবে, উনি জাজ হিসেবে আমার সামনে বসে আছেন। মানিক দত্ত স্যার বসে আছেন আমার সামনে জাজ হিসেবে। তো আমি সেই রুমে ঢুকে ভাবছি যে, এবং মানিক দত্ত স্যারকে আমি ভীষণ ভয় পেতাম। আমি ভাবছি ওনাদের সামনে আমি কথা বলবো, রিসাইটেশন তো দূর কি বাত, কথা বলবো ওনাদের সামনে বসে দাঁড়িয়ে। তো তারপর কি করব, ওইদিকে চাপ, বন্ধুদের চাপ। তো আমি একদম রুমের একেবারে ছাদের একটা কোনায় আমি দৃষ্টি নিবদ্ধ করেছি, করে ওই দিকে তাকিয়ে তাকিয়ে, মানে কোন জাজ কে আছেন আমার দেখার দরকার নেই, কোন কোন স্টুডেন্ট আছে সামনে, বন্ধু বান্ধব কে আছে, কারোর দিকে আই কন্ট্যাক্টের দরকার নেই। তো সেটা করলাম, সামওয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম। তো হয়তো এটা একটা কনফিডেন্স বিল্ড আপ করতে গিয়ে আমাকে সহায়তা করেছে পরবর্তী সময় আমার কবিতা চর্চায়, আমাকে হয়তোবা কিছুটা উদ্দীপনা তৈরি করেছে ওই জায়গা থেকে। তো এবং তখন থেকেই যেহেতু স্কুলের প্রোগ্রামে, প্রত্যেকটা প্রোগ্রামে গান বাজনা ইত্যাদি যৌথ টিম হয়, তো ছেলে মেয়ে বিষয়টা আস্তে আস্তে কাটতে শুরু করেছে, সব ফ্রেন্ডস এই বিষয়টাতে চলে এসেছি। এবং একটা মজার বিষয় হলো, এই ফ্রেন্ড সার্কেলটা এত মানে সুদৃঢ় একটা জায়গা থেকে আমাদের শুরু হয়েছিল যে এখনো যারা রয়েছেন আমাদের সেই ফ্রেন্ডস, তারা কেউ ব্যাঙ্গালোর রয়েছেন, কেউ দিল্লি রয়েছেন, কিংবা আবার কেউ হাউসওয়াইফ হিসেবে, মানে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তো এবার আমার ফ্রেন্ড, তো তাকে দেখলে মনে হয় আমার বর্দির মতন, কিন্তু তাদের সঙ্গে আমার ফ্রেন্ডশিপটা এখনো ঠিক একই জায়গায় আছে, যোগাযোগ একই জায়গায় আছে। তো সেইটা ম্যাটার করে, এবং সেই ফ্রেন্ডশিপটা এত খোলামেলা ছিল আর কি আমাদের, যে প্রত্যেক রকম বিষয় নিয়ে চর্চা, শেয়ারিং হতো, এবং প্রত্যেককে প্রোটেকশন দিয়ে রাখা, বন্ধুত্ব আর কি। এই বিষয়টা ছিল প্রকৃত বন্ধুত্ব। কমে গেছে এখন কমে গেছে, এখন হচ্ছে যে কাকে কে টপকে যেতে পারে সেই একটা প্রবণতা থাকে কোনো কোনো জায়গায়, সব জায়গায় নয়। এখনো ভালো বন্ধু প্রচুর হয়, সংখ্যাটা হয়তো একটু কমেছে। তো সেই বিষয়গুলির থেকে আমার আসলে বড় হওয়া, এবং আমার এই যে বলতে পারি সেখান থেকে আমার সোসাইটিকে চেনা, যে সোসাইটি মানে শুধু ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, বা ছেলে মেয়ের কোনো ডিফারেন্স থাকবে বা কিছু, বা হাইড অ্যান্ড সিক থাকবে, বা ব্যক্তিগত বিষয়কে আগে ভাবনা, সেই বিষয়গুলি আমার কোনো সময় কাজ করেনি, কারণ আমার বন্ধুরাই সেই সুযোগটা দেয়নি আমাকে। মানে তাহলে আপনার মধ্যে সেই প্রেমের জায়গা আসেনি কলেজ জীবনে? না, প্রেমের জায়গা তো আলাদা বিষয়। প্রেম, আমি তো এটা জানতে চেয়েছি, প্রেমটা কি হতো? প্রেম ছাড়া জীবন বৃথা। আচ্ছা, যাক, এবার একটা কথা বললেন উনি। না, আমি আপনাকে বলি, এবার প্রেমের পরিণতি যাই হোক, প্রেম ছাড়া জীবন বৃথা। আচ্ছা, এটা যে কোনো কারোর জন্য। আমি একটা কথা বলি, কথা থেকে একটু কথা বলি, আমি এটা শেষ করে নিই। আমি একটু কথা বলেছি। আজকে যার সঙ্গে কথা বলছি শুনে শিল্পী নয়, উনি একজন শিক্ষাবিদ, শিক্ষক, যেটা আমরা একটু একটু করে আপনাদের ওনার পরিচয় জানাচ্ছি। অনেক গুণের সেই ছেলেটা, ছোট থেকে বড় হয়েছে, যার মস্তিষ্ক কন্টিনিউ কিন্তু কাজ না করলে এতগুলি গুণের আধার বইতে পারে না। তা আমি এবার শুনবো ওই সময়টা কি ছিল। আপনার যেটা প্রশ্নের উত্তরটা আমার কমপ্লিট হয়নি, সেটা আগে দিয়ে দিই। যে দেখুন, অনেকের কাছে প্রেম মানে হচ্ছে কি পায়ে পায়ে কাছে আসাটা প্রেম। হ্যাঁ, আমার কাছে সেটা মোটেও প্রেম নয়, ভালোবাসা নয়। মনে মনে কাছে আসা, মনে মনে কাছে থাকা, এবং আজীবন নিঃশ্বাসে বিশ্বাসে আজীবন থাকা, সেটাই হচ্ছে প্রেম। আজকে এই প্রেম হয় তো? ওটা জানি না, আমি বলবো রেয়ার বা রেয়ারেস্ট। একদম। তো কাজেই ওই ভাবনাটা আমাকে খুব একটা, আর ওটা তো হচ্ছে অ্যাকচুয়ালি মনের মিলের বিষয় যেখানে থাকে, সেখানে মনটা তো আগে মনের সঙ্গে মিলতে হবে। এবার তো তার মধ্যে স্বাভাবিকভাবেই আজকে আপনি কাউকে দেখলেন, একটু ভালো লেগেছে, কালকেই দেখবেন তাকে ভালো লাগছে না, মেবি এটা পসিবল। তো ওই রকম ভাবেই এটা কেটে গেছে আর কি, আমার বয়স তো হয়ে গেছে, তো ওই রকম ভাবেই কেটে গেছে। উনি একজন রাজ্য মুখপাত্র বিজেপি পার্টি, আপনারা বুঝতেই পারছেন। কথা কৌশলে আমি পারবো না ওনার সাথে,
সকলেই জানে আমি অনেক কথা বলি, যেহেতু বাচিক শিল্পীও বটে, তো সেই জায়গা থেকে কথাটা আমি অনেক বেশি বলি, কিন্তু কথার যে কৌশল সেটা কিন্তু ওনার থেকে আমার জানতে হবে, শিখতে হবে। ওনার সঙ্গে আমি এটা পারবো না, আমি এটা স্বীকার করে নিলাম। কিন্তু কি বুদ্ধিমানের মতো সবই বললেন, আবার কিছুই বললেন না, কিন্তু তা আমরা এখান থেকে ধরে নেব উনি কেমন ছিলেন। আপনারা দর্শকরা যারা এতক্ষণ ধরে শুনছিলেন, খুব ধীর স্থির করে কথাগুলি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তা আমরা আসবো আবারও গল্পে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি, কোথাও যাবেন না। যে কি দারুণ একটি মানুষের সঙ্গে বসেছি, যে মানুষটি খুব সিরিয়াস চেহারায় থাকে কিন্তু তার অনেক গুণ রয়েছে। এত মিষ্টি মিষ্টি গল্প শুনবো, সঙ্গে থাকুন। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। বিরতির পর ফিরে আসলাম। সঙ্গে রয়েছেন ত্রিপুরা রাজ্যের একজন গুণী ব্যক্তিত্ব, যিনি একজন শিক্ষাবিদ, একজন সমাজসেবী, একজন কণ্ঠশিল্পী, একজন আবৃত্তি শিল্পী এবং রাজ্য মুখপাত্র বিজেপি পার্টি। আজ আজ ওনার সঙ্গে বসে আমার ভীষণ ভালো লাগছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আমি এই কারণে বলবো ভালো লাগছে, আমাদের সমাজ ব্যবস্থাটা যখন আমরা মনে করি যে রাজনৈতিক মানুষরা শুধু রাজনীতি করে আর আমরা থাকি, আমরা ভাবি অনেক সময়, কিন্তু যখন একজন শিল্পী, একজন তার শিল্পী সত্তা নিয়ে সমাজের কাজে আসে, রাজনীতিতে আসে, তখন আমরা ভাবতেই পারি একটি ভালো মানুষের সঙ্গে আমাদের সঙ্গ হলো, এবং এই সঙ্গটা, যে সঙ্গটা আমাদের হলো, সেই সঙ্গটা আমাদের সমাজের জন্য মঙ্গলময়, মঙ্গল প্রদীপ জ্বালবে। আগামী দিন নিশ্চয়ই ওনার প্রদীপটা আমাদের সমাজের জন্য খুব ভালো করে জ্বালবে। কি বলুন দাদা? অনেকগুলি কথা বললেন, আমি একটা কথাও বিশ্বাস করি না। না আমি শিক্ষাবিদ, হ্যাঁ শিক্ষকতা করি আমি। শিক্ষাবিদ অনেক বড় শব্দ। কোন স্কুলে আছেন? আমি নেতাজি স্কুলে আছি। তো শিক্ষাবিদ অনেক বড় শব্দ দিদি। আমি মানে শিক্ষা দান করি, শিক্ষক সেটা রয়েছে আমার। দ্বিতীয়ত আমি শিল্পী মোটেও নই। শিল্পের জন্য যে সাধনা দরকার তার ধারে কাছেও আমি ঘেঁষতে পারিনি। হ্যাঁ, কিন্তু আমি ভালোবাসি শিল্পটাকে। উত্তর দিন আমাকে, শিল্পী কাকে বলে? দেখুন, শিল্পী কাকে বলে এটা খুব জটিল প্রশ্ন। ভালো গান গায় সে শিল্পী? আমার মনে হয় প্রথমত শিল্প সত্তা যার মধ্যে রয়েছে, এবং সত্তা কথাটা যেখানে বলি সেখানে পারফরমেন্সটা চাইতে বোধের জায়গা, দায়িত্বশীলতা, দায়বদ্ধতা, এই সমস্ত বিষয়গুলি বোধহয় অনেক আগে চলে আসে। এবং তার সঙ্গে পারফরমেন্স তো অবশ্যই চাইবে, কারণ শিল্পী হিসেবে আমরা সুপারফিশিয়ালি যাদেরকে বলি তাদের তো পারফরমেন্স অবশ্যই থাকে। কিন্তু একজন লোক যিনি খুব ভালো শিল্পবোধ রয়েছে, যার আইডিয়া রয়েছে প্রচুর, হয়তো পারফর্মার নন, তো তিনিও তো শিল্পী। সেই কথা থেকেই বলছি যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের ভাইস চেয়ারম্যান, তো সেই জায়গায় উনি আছেন,
এবং সকলকে নিয়ে আছেন, তার মানে কি তার অন্তরে শিল্পী সত্তা রয়েছে বলেই এই আসনটি আপনাকে দিয়েছে। নিশ্চয়ই আপনি তো এমনি পাননি, এটা আপনার যোগ্যতায়, আপনার যোগ্য আসন আপনি পেয়েছেন। তো যার সত্তাটা সঠিক থাকে সে সমাজের জন্য মঙ্গল প্রদীপ, আমরা বিশ্বাস করি, আমরা সাধারণ মানুষ। আমি এবার বলবো যে আপনার ব্যক্তিগত পরিবারটা কতটুকু, মানে আপনার স্ত্রী বিয়ে তো করেছেন না? হ্যাঁ, বিয়ে করেছি। তো যিনি আমাকে দেখাশোনা করেন তিনি রয়েছেন, ওনার নাম শুনবো। যিনি দেখাশোনা করেন নীলিমা, আর শ্রীমান রয়েছেন এক ছেলে। হ্যাঁ, লাস্ট ইয়ার এমবিবি কলেজ। বা ছেলে বড় হয়ে গেছে। স্ত্রী কি করেন, মানে বৌদি কি করেন? হাউসওয়াইফ। বৌদি কি মানে চোখে চোখে ভালোবেসে নিয়ে এসেছিলেন না মনে মনে ভালোবেসে নিয়ে এসেছিলেন? না, ওটা চোখে চোখে। মা দেখে নিয়ে এসেছিলেন না আপনি দেখে নিয়ে? মা দেখেছিলেন, দেখে বলেছেন, হ্যাঁ মা দেখে বলেছেন যে এটা ঠিক। আমি বললাম ঠিক আছে, তো ঠিক তো ফর্মালি যেতে হবে, গেছি, ব্যাস হয়ে গেল। মানে আপনার চোখে চোখে দেখার মধ্যে ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসাটা জোর দিয়ে বলুন যে হ্যাঁ আমার পছন্দ করেই আমি করেছিলাম। আমি তো হ্যাঁ বললাম, আপনি বলছেন চোখে চোখে। হ্যাঁ, চোখে চোখেই তো এনেছি। আপনি জিজ্ঞেস করছেন মনে মনে কিনা, আমি বলছি না মনে মনে না, চোখে চোখে। আজকের দিনে যে এত কাজ করছেন, এত শিল্পীর সঙ্গে আনাগোনা, রাজনৈতিক মহলে আপনার আনাগোনা, আপনি তো সময় সেভাবে দিতে পারেন বলে মনে হচ্ছে না পরিবারকে। আমি জানি না, হয়তো আপনি আপনার একটা শৃঙ্খলা জীবন হতে পারে যে আপনি পরিবারের জন্য কতটা রাখেন। এই সময়ে অনেক মেয়েরা যখন ঘরে থাকে, বা অনেক ছেলেরা, মেয়ে ছেলে বলে বলছি না, যারা মেয়েরা বাইরে থাকে বা ছেলেরা বাইরে থাকে বেশি, তার একটা ক্রাইসিস মনে হয়। বৌদির কি সেই জায়গাটা মনে হয়, বা এটা মেনে নিয়েছে, বা এটা আপনি একটা বিষয় তো ঠিক, যদি আপনার বাড়ি যদি অ্যালাউ না করে তাহলে আপনি বাইরে কাজ করতে পারবেন না। তো বাড়ি থেকে অ্যালাউ করতে হবে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, ওই যে বলছিলাম ছোটবেলা থেকে যেভাবে বড় হওয়া, আমার কলেজের পর থেকে আমি কিন্তু অনেকটা সময় বাইরে, এই বার্তাটা সবার কাছেই ছিল। ঠিক আছে, চোখে চোখে যা ঘটার, সেই ঘটনা ঘটার আগেই ছিল। কারণ আমি ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরায় কাজ করতাম, ব্রিটিশ ইনস্টিটিউটে কাজ করতাম, এমআরএর জব করতাম, তারপর আমি টিচিং প্রফেশনে এসেছি অনেকগুলি কাজ করে, এবং সেই প্রত্যেকটা কাজই ছিল এক্সটেন্সিভ আউটডোর প্রোগ্রামস, কার্যক্রম। তো স্বাভাবিকভাবেই তার সঙ্গে এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম সিন্স 91-92 কালচারাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছি, বা বিজিবিএস থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় প্রোগ্রাম যেগুলি হয়। মনে পড়ে অনেকগুলি, নিয়ত ভাইনা বলে একটা ছিল, বিজিবিএস ছিল, মানে ত্রিপুরা যে জাঠা হয়েছিল। তো সমস্ত ধরনের কাজের সঙ্গে কিছু না কিছু কোনো না কোনো ভাবে আমি জুড়েই যেতাম আর কি। পরিপূর্ণভাবে মেনে নিয়েছে এবং আপনাকে সাপোর্ট করছে। হ্যাঁ, এটা মা থেকে শুরু হয়েছে। প্রথমত তো মা মেনে নিয়েছেন যে এগুলি ছাড়া ওর চলবে না, আর তার রিফ্লেকশনও মা কিছুটা পেয়ে গেছেন। মানে গত হওয়ার আগে একটা ঘটনা আমার খুব মনে পড়ে। একবার মাকে নিয়ে আমি ফিরছি সন্ধ্যায় বাড়িতে, তো বটতলায় ওষুধ কিনে ফিরছি, জাস্ট বেরোনোর সময় এক ঝাঁক আমার ছেলে মেয়ে, তখন আমি রমেশ স্কুলে চাকরি করতাম, তো এক ঝাঁক ছেলে মেয়ে, তো ওরা এসে স্যার বলে সামনে এসছে, এসে মাকে বলছে, মা দেখে বলছে যে মাসিমণি। আমি বলছি হ্যাঁ। তো মাকে প্রণাম করতে শুরু করলো। তো এটা মার কাছে অদ্ভুত লেগেছে, কারণ যেহেতু আমি তো তখন উদয়পুরে চাকরি করতাম, তো উদয়পুরে তো মার যাওয়া হয়নি, থাকা হয়নি, সেই অর্থে মাঝে মধ্যে যেতেন যতদিন আমি উদয়পুরে ছিলাম, একটা অল্প সময়। তো বাড়ি এসে মা একটু গর্বের সঙ্গে বললেন প্রথমবার যে আমি বুঝতে পেরেছি যে আমি কিছু তো করতে পেরেছি। তো হ্যাঁ, ওটা আমাকে এখনো, এই কথাটা আমাকে প্রায় যখনই মার কথা মনে হয় এই কথাটা মনে হয় যে কিছু তো একটা করতে পেরেছি, যে অন্তত আগামী প্রজন্মের ছেলে মেয়েরা মানে এইভাবে স্যার বলে এই প্রণাম করা, এটা আমার ভীষণ পাওনা, এটা সকলের জীবনে এটা ভীষণ একটা প্রাপ্তি। তো এই আর কি। আচ্ছা দাদা, আমরা শুনি, এই যে আপনার আজকের দিনটা তো এমনি আসেনি আপনার জীবনে।
আপনি এই যে ধরুন রাজনীতি জগৎ বলুন, শিল্পী সাহিত্য জগৎ বলুন, এগুলি আপনার মানে প্রথাগত নিয়মের মধ্যে কখন থেকে চলতে শুরু করলেন? আমি তো বললাম যে যদি সঙ্গীত এবং আবৃত্তির বিষয় হয় তাহলে সেটা স্কুল জীবন থেকে একটু একটু করে শুরু হয়েছে। তারপর রাজনীতি ব্যাপারটা আপনার, রাজনীতির বিষয়টা, এটা সাধারণ বিষয় নয়, রাজনীতির বিষয়টা সেই 85-এ আমার শুরু। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা মুভমেন্ট হয়েছিল আগরতলায়। তো এটা সেই সময়কার, আমি অন্য একটা রাজনৈতিক বিষয়, তখন বুঝতাম না রাজনীতি কি। আমাকে গিয়ে বলা হলো, এক ঝাঁক লোক গিয়ে বললেন যে তোমাকে এই দায়িত্বটা নিতে হবে, কারণ আমি একটু সাবলীল রয়েছি, এটা ওরা বিশ্বাস করতেন। তো এই দায়িত্বটা নিতে হবে, আমি নিলাম। একটা বড় র্যালিকে আমি লিড করলাম। তো সেখানে আমি প্রথম টেস্ট পাই। তারপর আবার একটা দীর্ঘ সময় ছিল আমি তার থেকে একটু বিরতই ছিলাম। আপনি মনে করতে পারেন যে রাজনীতিতে আমি সক্রিয় যদি বলুন তাহলে আমি 93 ইলেকশন থেকে আমি রাজনীতিতে সক্রিয় রয়েছি। অনেক ঘাত প্রতিঘাত এসছে জীবনে। ঘাত প্রতিঘাত অবশ্যই এসছে, এটা তো নট ব্যাড অফ রোজ, ঠিক আছে? তো ঘাত প্রতিঘাত এসছে এবং আমি জানি যে এইগুলি আসবে, এখনো আসবে, তাও আমি জানি। এবং আমাকে শুধু একটা জিনিসই ভাবতে হয় যে আমি আমার কাজটা ঠিক মতো করছি কিনা, তারপর কি হবে সেটা কিন্তু আমি ভাবি না। তারপর যারা রয়েছেন তারা ভাববেন, আর বাকি উপরওয়ালার আশীর্বাদ রয়েছে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু হয় না কারোর। একটা কবিতা শুনবো? কবিতা কি শোনাবো বুঝতে পারছি না এই মুহূর্তে। আমার একটা সময় দেবতার গ্রাস কিংবা এই ধরনের বিষয়গুলি মুখস্থ ছিল, কিন্তু এখন তো আর নেই। এখন যতটুকু আছে, যতটুকু মনে থাকে। এখন তো আপনি, এটা তো কবিতারও আসন নয়। আর সম্প্রতি একটু চর্চা করেছিলাম একটা প্রোগ্রামে, তো সেটা যেহেতু সম্প্রতি করেছি সেটা আপনার এখানে না করলেই ভালো। না, করলেও অসুবিধা নেই, করলে অসুবিধা নেই। এই যে আমরা আবৃত্তির গলাটাও একটু শুনলাম, এইটুকু একটা টুকরো করছি দেবতার গ্রাস থেকেই। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয়ে যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মুখ্যদা কহিলে আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি, মানে না যুকতি, কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়, স্থান কোথার? মৈত্র কহিলেন হাসি, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করিল কোন মতে এক ধারে। কি অসাধারণ গলা আপনার, মানে এই যে চর্চার গলা মনে হয়। চর্চা তো নেই বহু বছর, কিন্তু চর্চার গলা মনে হচ্ছে। আচ্ছা, আপনি নাটকও করতেন। এই যে নাটক, কবিতা, গানের কিছু কি স্মৃতি এরকম আছে যেগুলো শেয়ার করতে বা আজব গল্প ভালো লাগে? দেখুন, আমি যদি একটা তো হচ্ছে কলেজ চলাকালীন সময় দেবতার গ্রাস অবলম্বনে একটা নাটক হয়েছিল। তো সেটা আমার একটা ক্লাবের প্রোগ্রাম, তো সেটা করেছি আমি। আর তারও আগে একটা সময় কলেজের ঠিক পরটাতে আমার প্রাথমিক বিভাগে একজন শিক্ষক ছিলেন মানিক চক্রবর্তী মহোদয়। তো উনি ভীষণ বড় মাপের একজন নাট্য ব্যক্তিত্বও ছিলেন, অনেক নামী লোক ছিলেন। তো ওনার নাটকে আমি ছোট্ট একটা রোল করেছিলাম, সেটা আমার মনে আছে। তারপর কলেজ শেষ করার পর আমি কবিতা লোকের সঙ্গে জড়িয়ে যাই পুরোপুরি। সম্ভবত 92-93 বা এরকম কোনো একটা সময় খোয়াই শেখর স্মৃতিতে পলাতক নামে একটি নাটক, বিশ্বজিৎ দাস মারা গেছেন, যিনি দূরদর্শন আগরতলাতে কাজ করতেন, সেই বিশ্বজিৎ দার লেখা স্ক্রিপ্ট এবং আমাদের মাননীয় ননীদেব ওনার নির্দেশিত। তো সেখান থেকে একটু একটু নাট্যচর্চা। তারপর
ত্রিপুরা থিয়েটারের সঙ্গেও নাট্যচর্চা, তারপর সুরপঞ্চমে নাট্যচর্চা। সুরপঞ্চমে আমি একটা দায়িত্বেও রয়েছি, এবং সুরপঞ্চমটাই সেই প্রতিষ্ঠান যেটা 91 টু আমার কলেজের পর থেকে আমরা প্রতিষ্ঠা করেছি। 5 জন মিলে কাজ শুরু করে একটা প্রতিষ্ঠান জন্মলাভ করেছে, তার জন্য তার নাম সুরপঞ্চম। বাকিটা কালচারাল দিক থেকে সুরপঞ্চমের একটা অন্য মাহাত্ম্য আছে। আর কি রয়েছে জীবনে যে আপনার খুব ইচ্ছে হয় বলা, সম্মান, ভালো লাগা, যেগুলি আমার মাঝে মাঝে মনে হয়, হ্যাঁ সম্মানটা অনেকে বলতে চায় না, কিন্তু আমি বলবো যে আজকের এই আসরটা একটা স্মৃতি চারণ করা এবং মনকে নিজেকে একটা আলাদা জায়গায় বসিয়ে দেওয়া। দেখুন, আমি একটা বিষয় স্পষ্টভাবে জানি, পৃথিবীতে এমন কেউ নেই যাকে সবাই ভালোবাসবে, সবাই আদর করবে, সবাই শ্রদ্ধা করবে, সম্মান করবে। কিন্তু এটাও আমি জানি, অধিকাংশ মানুষ, সে সংস্কৃতি জগতে হোক, শিক্ষক মহলে হোক, আমার ছেলে মেয়েদের মধ্যে হোক, কিংবা আমার রাজনৈতিক মহলে হোক, অধিকাংশ মানুষের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ আমি পাচ্ছি। সেটা হয়তো ঈশ্বরের দান, আপনাদের শুভেচ্ছা বা শুভকামনা। আর এই আগামী দিনগুলি কি ভাবছেন? মানে এই যে ত্রিপুরার যে শিল্পী সাহিত্যিক যে সংস্কৃতির যে চর্চা বইছে, একটা ত্রিপুরা তো সকল সময় একটা ভাইব্রেশন থাকে, তো এই যে এই সময়টা আপনি কি মনে করছেন এবং আগামী দিনগুলি আমাদের কি করা উচিত? প্রথম বিষয় হচ্ছে যে ত্রিপুরার যতগুলি নিজস্ব সংস্কৃতি রয়েছে, জাতি জনজাতি সব মিলে, সেই জায়গাটাতে অনেক বেশি কাজ শুরু হয়েছে অলরেডি, এবং তার মধ্যে সবচেয়ে বেশি এমফেসাইজ যেটা করা হচ্ছে এবং দরকার মনে হয়েছে তার জন্যই হচ্ছে যে কোনো আর্ট ফর্ম যাতে হারিয়ে না যায়। যে কাজগুলি হচ্ছে, যেগুলি প্যালেটেবল, সংরক্ষণযোগ্য, সেগুলিকে সংরক্ষণ করা, নতুন গবেষণাধর্মী কোনো কাজ সেইটা করা, এবং একটা এমন অ্যাটমসফিয়ার যেটা অলরেডি রয়েছে সেটাকে আরো সুদৃঢ় করা, সমস্ত উদীয়মান শিল্পীদেরকে সহ যারা অলরেডি প্রতিষ্ঠিত সবাইকে সমান স্পেস দিয়ে, সমান সুযোগ দিয়ে, যাতে সবাই সবার প্রতিভার বিকাশের সুযোগ পান, সেই মঞ্চটা পান, এবং সেই জায়গায় দপ্তরের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যতটা সাহায্য সহযোগিতা করা, তার জন্য পলিসি গ্রহণ করা, এবং সঙ্গে ভারত সরকারের সংস্কৃতি বিভাগের যতগুলি সংস্থা রয়েছে, প্রত্যেকটা সংস্থার কাজকর্ম এখানে আরও কিভাবে বাড়ানো যায় সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটিতে বিস্তারিত চর্চা হচ্ছে, এবং আমরা সেই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি অলরেডি। তো আমরা আশাবাদী যে আগামী দিনে অন্তত শিল্প সংস্কৃতির বিষয়ে নতুন নতুন অনেক কিছু হবে, এবং শুরু হয়ে গেছে অলরেডি। যেমন গত বছর 25 ডিসেম্বর থেকে শুরু হলো ত্রিপুরায়, যেটা তার আগে হয়নি, অটল কবিতা ও সাহিত্য উৎসব রাজ্যভিত্তিক, সেটা হয়েছে। ধামাইল উৎসব আছে, বা আপনার এবার নতুনভাবে প্রস্তাব হচ্ছে, যেহেতু আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মানে একটা সবার জন্যই পবিত্র জায়গা, সেখানেও একটা রাজ্যভিত্তিক একটা বার্ষিক বড় উৎসবের আয়োজন, দীপাবলি ছাড়া, বা একটা বড় সময় ধরে সেটাকে উদযাপন করা। বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন অনেক সংযোজন হচ্ছে, যেটা মানুষ চাইছে, এবং যার দ্বারা ওই অঞ্চল সহ গোটা রাজ্যের শিল্প সংস্কৃতি একটা উন্নততর পর্যায়ে পৌঁছবে। কারণ সংস্কৃতির বাইরে রাজ্যটাকে, আপনার স্বপ্নটা রয়েছে ত্রিপুরা নিয়ে? ত্রিপুরা নিয়ে আমার বহু স্বপ্ন রয়েছে, এবং আমি জানি সেই স্বপ্ন পূরণ হবে, যে ত্রিপুরা আগামী দিনে গোটা উত্তর পূর্বে লিড করবে ত্রিপুরা সার্বিক দিক থেকে উন্নয়নের। এবং উন্নয়ন যখনই বলবো আমরা, সেখানে শিল্প সংস্কৃতিকে বাদ দিয়ে উন্নয়ন হয় না, সাহিত্যকে বাদ দিয়ে উন্নয়ন হয় না। কাজে ত্রিপুরা আগামী দিনে পূর্বাঞ্চলকে লিড করবে, এটা হচ্ছে প্রথম বিষয়। আর ত্রিপুরার যে সমস্ত প্রতিভা রয়েছে, তারা আগামী দিনে যত দিন যাবে গোটা দেশের মধ্যে এবং বহির্বিশ্বে তারা নিজেদের প্রতিষ্ঠা করবে, যাতে করে ত্রিপুরার মুখ উজ্জ্বল হবে। একদম, আমরাও আশাবাদী এটা আপনার কাছে। আর একটু বলবো যে আপনার এই যে একটা চলছেন সকলের সঙ্গে, আপনার এই বেড়ে ওঠা, বড় হওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা, সবকিছুই পেয়েছেন জীবনে, সবই পেয়েছেন আমি মনে করি। আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয়ই আপনি ভাববেন যে আপনি অনেক পেয়েছেন, নাকি আমি কি ভুল বলছি? আমি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বোঝায় সেটা আমি জানি না, কারণ একটা মায়ের সন্তান, একজন শিক্ষক হয়েছেন,
হ্যাঁ, তো একজন শিক্ষক আমাদের মনে হয় আমাদের সমাজে একটা মেরুদণ্ড, অনেকগুলি মানুষকে তৈরি করে। দ্বিতীয়ত আপনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরিচয় হয়েছে আপনার। আপনার গুণ আছে কিনা সেটা বড় বিষয় নয়, কিন্তু বড় বিষয় হচ্ছে এটা আপনি এটা বলছেন, আমরা জানি আপনি গুণী মানুষ। হ্যাঁ, আপনি বলছেন আমি এত কিছু আমার নেই, কিন্তু আমরা বলছি আপনি গুণী মানুষ। তো সে একটা জায়গা হয়েছে। রাজনীতির দিকে আপনি একটা বড় জায়গাতে রয়েছেন, রাজ্য মুখপাত্র হিসেবে রয়েছেন। এখন চলমান যে পার্টি, বিজেপি পার্টি চলছে, সরকার চলছে, তো এই সব জায়গায় চলতে গিয়ে আপনার কখনো মনে হয় যে যে এই জিনিসগুলি আমার ভালো লাগে না? দেখুন, একটা বিষয় আমি প্রথম একটু আবারও বলি, প্রতিষ্ঠিত হওয়াটা আমার কাছে অনেক বিশাল মানে বিষয়। প্রতিষ্ঠিত কারা হয়েছেন? যাদেরকে আমরা 50 বছর পরে, 100 বছর পরেও মনে রাখছি, আমার কাছে প্রতিষ্ঠিত তারা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কিছু কিছু অর্জন তো হয়েছে, অর্জন হয়েছে কিছু, কিন্তু প্রতিষ্ঠাতা একটা মানে প্রতিষ্ঠিত হওয়াটা আমার কাছে একটা অন্যরকম বিষয়। তো আমি নিজেকে কখনো প্রতিষ্ঠিত ভাবিনি, ভাবিও না, এখনো ভাবি না আমি। আর আমার যেটা ভালো লাগে না আমি তা কখনো করি না, একেবারেই স্পষ্ট। মানে জোর করে আমাকে দিয়ে কেউ কিছু করাতে পারবে না, পারেনি কখনো। তো কাজেই যেগুলি আমি করছি, যার সঙ্গে যুক্ত আছি, সেগুলি আমার ভালো লাগে, আমি মনের থেকে চাই সেগুলির সঙ্গে যুক্ত থাকতে। তার জন্য যতটা সুযোগ পাই নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি, চেষ্টাটাই আমি করতে পারি। বাকি তো সব সময় বলবে কতটা করতে পেরেছি না পেরেছি। একদম ভীষণ ভালো লাগছিল আপনার সঙ্গে, এত তাত্ত্বিক কথা চলছিল যে মানে তত্ত্ব আমি বুঝি না, তাত্ত্বিক কথা আমি বলি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং জায়গা থেকে আমি বলছি যা বলার। আমরা এতক্ষণ ধরেই ওনার কথা শুনছিলাম, এবং সত্যি কথা কি যে একটি মানুষকে যখন বেড়ে ওঠা ছোটবেলা থেকে একদম পিতৃহারা ছেলে, কিন্তু সে বোঝে ওঠেনি যে আমি পিতাহারা ছিলাম। মা তাকে এত সুন্দর করে লালন পালন করেছেন, এবং আজ আমরা যাকে সকল জায়গায় দেখি, সে একটি মানুষ আমাদের স্টুডিওতে রয়েছে। আমরাও আজ খুব আপ্লুত আপনাকে পেয়ে। কিন্তু আমি জানবো, উনি ভীষণ মানে মেপে বুঝে কথা বলে, আমি এইটুকু বুঝেছি যে একদম বুঝে টুঝে কথা বলে। তো আমি জানবো যে আপনি কি খেতে ভালোবাসেন? না, প্রথমত আমি ভীষণ স্বল্পাহারী। কারণ মেপে খান? মেপে খাই না, আসলে আমি পেটটাকে ছোট করে নিয়েছি, স্টমাকটাকে ছোট করে নিয়েছি। ওটাতে মানে খুব বেশি জাতলেও ধরবে না কিছু আর। হ্যাঁ, তো ভোজন বিলাসী আমি মোটেও নই। আর খেতে ভালোবাসি বলতে আমি সবই খাই। হ্যাঁ, তবে হ্যাঁ অবশ্যই, যেহেতু আপনি স্পেসিফিক জিজ্ঞেস করছেন, বিরিয়ানি মাংসটা আমি বেশি খাই, মানে বেশি খেতে চাই আর কি, খাই না। ওই যে মেপে খাই তো। হ্যাঁ, কারণ আমি খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খান। উনি এখনো একটা সুন্দর উত্তর দিলেন যে আমি সেটাতে আবারও বলবো, সেই যুগ যুগ ধরে মুনি ঋষিরা বলে এসেছিলেন বুঝে কথা বলবে, মেপে খাবে। এই নিয়মগুলি উনি খুব সুন্দরভাবে ধারণ করেছেন। কথাও বলেন বুঝে শুনে, এবং খাওয়াটাও করেন বুঝে শুনে। সেটা আজকে আমরা এই কথাবার্তায় উঠে আসলো, মনে হচ্ছে আমি ঠিক বলছি, ঠিক না? এটা আপনার কথা নয়, এটা যুগ যুগ ধরে মুনি ঋষিরা বলে এসেছিলেন যে সব জায়গায় কথা বলতে নেই, শুনতে হয়। সব কথা ধরতে নেই, ছেড়ে দিতে হয়, তাহলে নিজেই শান্তি পাওয়া যায়, সেখানে আনন্দ বেশি থাকে। আমি আবারও একটু জানবো যে এই যে আমরা বর্তমান সময়টা চলছে, আমাদের যারা যুবকরা রয়েছে, আমাদের সারা ত্রিপুরা বলবো না, সারা দেশব্যাপী বিশ্বব্যাপী যেটা চলছে ড্রাগ বিষয়টা, সেইখান থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, তার পদ্ধতি কি আছে? এটা তো একা কোনো সরকারের পক্ষেও সম্ভব নয়, এবং এটা থেকে আমরা কিভাবে, আজ ত্রিপুরা রাজ্য এটা কিন্তু খুব চিন্তার বিষয়, তাহলে আমাদের ভবিষ্যৎটাও একটু চিন্তিত আমরা। এটার বিষয়ে কি বলবেন? প্রথমত সোসাইটিতে ড্রাগের ক্লাসিফিকেশন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হওয়া দরকার। আমরা ড্রাগ বলে সমস্ত কিছুকে এক জায়গায় নিয়ে আসছি। আমার মনে হয় এখান থেকে শুরু হওয়া দরকার নতুন ভাবনা। এটা একান্তই ব্যক্তিগত আমার। তো তার মধ্যে যেগুলি ভয়ানক রূপে উঠে এসছে সেগুলির জন্য একটা আলাদা পলিসি থাকবে, আর যেগুলি ততটা ভয়ানক নয় সেগুলির জন্য আলাদা পলিসি নিতে হবে। এবারে পলিসি কি হতে পারে সেটা অনেক
তাত্ত্বিক ব্যক্তিরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, সাইকোলজিস্টরা রয়েছেন, সেগুলি অন্য বিষয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনশৈলীর শিক্ষাতে সেই বিষয়গুলি না আসে, ততক্ষণ পর্যন্ত বাকি কতটা সাকসেসফুল হবে আই এম ইন ডাউট। একটা সময় ছিল, আপনার হয়তো মনে আছে, যে আমাদের এইডসকে নিয়ন্ত্রণ করার জন্যে জীবনশৈলী শিক্ষা নামে, স্কিল ডেভেলপমেন্ট নামে, মানে লাইফ স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি বলে টলে কিছু কিছু সিলেবাসের পরিবর্তন হয়ে কিছু এডিশন হয়েছে, যাতে করে ছেলে মেয়েদের সঙ্গে কিছু কিছু বিষয় প্রাথমিক ধারণাটা শেয়ার করা যায়। তো এবার সেই জায়গাটা যখন আমরা করতে পেরেছি, এখন কিন্তু সেটা সমাজ মেনে নিয়েছে। প্রথম তা নিয়ে ব্যাপক হইচই হয়েছে। কাজে ড্রাগসের বিষয়টা একদিকে যেমন স্কুল লেভেল থেকে শুরু হওয়া দরকার, তার বিরুদ্ধে একটা অ্যাওয়ারনেস, তথ্যের সঠিক গাইডেন্স থাকা দরকার। সেই সঙ্গে সোসাইটির কন্ট্রিবিউশন এবং ফ্যামিলি কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি দরকার। আমরা যদি এটা ফ্যামিলিতে, আমরা যদি এটাকে না প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, ফ্যামিলি যদি তার বিরুদ্ধে প্রথম কথা না বলি, সোসাইটি যদি একসঙ্গে কাজ না করে, তাহলে, কারণ এটা তো হচ্ছে একটা সামাজিক বিধি, যেগুলি সেগুলি একতরফা কেউ ঠেকাতে পারে না, কোনো একটা উদ্যোগ সেগুলির জন্য সাকসেসফুল হতে পারে না। মাল্টিপল ডাইমেনশন থেকে তার জন্যে সমান উদ্যোগ গ্রহণ করতে হয় এবং সম্মিলিত প্রচেষ্টাতেই সেগুলিকে ঠেকানো সম্ভব। এখন এটা সুখের কথা যে ত্রিপুরায় যেমন নেশার, ত্রিপুরা না গোটা দেশে বা গোটা বিশ্বে নেশার প্রবণতা যেমন একটু ট্রেন্ড বাড়ছে আগের থেকে, আবার ত্রিপুরায় কিন্তু নেশার সামগ্রী বাজেয়াপ্ত করা এবং তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে তীব্র ব্যবস্থা, কঠোর ব্যবস্থা নেওয়ার সমস্ত প্রক্রিয়াগুলিও অনেক অনেক বেশি বেড়েছে, অনেক গুণ বেড়েছে। তো এটা তো হচ্ছে সরকারি উদ্যোগ, কিন্তু যারা যুক্ত রয়েছেন তারা তো আমাদের সমাজেরই কেউ না কেউ, বা যারা যুক্ত হচ্ছেন তারা তো আমাদের পরিবারের কেউ না কেউ। তো সেই পরিবার এবং সমাজ যদি সম্মিলিত না হয়, তাহলে শুধু সরকারি এবং প্রশাসনিক উদ্যোগে সেটা সম্ভব? খুব কঠিন, খুব কঠিন। তাহলে আমাদের উত্তর উঠে আসছে এখান থেকে, আপনার জায়গা থেকে, যে আমরা ঘর থেকে সমাজ তৈরি করতে হবে। বলাই হয় চ্যারিটি বিগিনস এট হোম, না? সেখান থেকে যদি আমাদের কাজটুকু শুরু হয়, তাহলে আমরা এটার মুক্তি পাবো, আর না হলে খুব কঠিন হয়ে দাঁড়াবে। একদম একদম। আমরা প্রায় একদম শেষ লগ্নে চলে এসেছি, মানে বলতেই পারেন আমরা শেষ জায়গায় পৌঁছে গেছি। আপনি ত্রিপুরাবাসীর জন্য, আপনি একজন, আমি বলবো একজন রাজনৈতিক নেতা। লাস্ট শেষ কথা বলছি, অনেকগুলি পরিচয় তো একটি মানুষের, যে অনেক গুণের আধার রয়েছে যার মধ্যে। তো আমি শেষকালে আমরা আমাদের সমাজের যে আমরা সাধারণ মানুষরা রয়েছি, তাদের জন্যই আমি প্রশ্ন করব, ত্রিপুরাকে কেমন দেখতে চান এবং ত্রিপুরাকে কি দিতে চান সামনে? সেটাই আমার শেষ প্রশ্ন থাকবে। আপনার দিতে চাওয়া আমার পক্ষে কতটা সম্ভব আমি জানি না, আমি শুধু এইটুকুই বলি, আমাকে আপনি অনেকগুলি পরিচয় দিয়েছেন, তার মধ্যে বেছে বেছে আমি দু একটার কথা বলবো। যখন আমি শিক্ষকতা করব, তখন আমি আমার ছেলে মেয়েদের জন্য সেই প্রকৃত শিক্ষা যতটা আমার পক্ষে দেওয়া সম্ভব সেটাই আমি দেওয়ার চেষ্টা করব, যতদিন আমি শিক্ষকতার সঙ্গে রয়েছি। এটার সঙ্গে আমি অন্য কিছুকে মেলাই না, এটা সম্পূর্ণ আলাদা ক্ষেত্র আমার জন্যে। দ্বিতীয় হচ্ছে, সংস্কৃতি জগতে আমার ভাবনা চিন্তায় যদি এক বিন্দুও যদি কিছু থেকে থাকে যেটা ইতিবাচক, যেটা কোনো না কোনোভাবে আগামী প্রজন্মের জন্যে উৎসাহ বর্ধন করবে, তাদের জন্যে কাজের নতুন দিগন্ত খুলবে, কিংবা কিছু একটা ভালো উদ্যোগ হিসেবে স্বীকৃত হবে, সেটা আমি চেষ্টা করব এবং সেই চেষ্টা নিরলস রয়েছে, থাকবে। রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি একটা কথাই বলবো শুধুমাত্র, যে রাজনীতিতে ঘৃণাটা বন্ধ হোক। ঘৃণার রাজনীতি অনেক হয়েছে, রাজনীতিটা হোক উন্নয়নকে নিয়ে। বিচ্ছিন্নতা রাজনীতি অনেক কিছু হয়েছে, স্পেসিফিক ডেভেলপমেন্ট, এইটাকে সিঙ্গেল পয়েন্টে যতক্ষণ পর্যন্ত আমরা রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে না আসতে পারছি, ততদিন সেই বিভাজন, সেই বৈষম্য, কিংবা সেই একজন আরেকজনের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি যা চলছে আর কি, বা চলে যা, সেগুলি থাকবে। প্যারামিটার হোক সুস্থ রাজনীতি, যেটা উন্নয়নের জন্য কমিটেড, উন্নয়নের সীমারেখাকে নিয়ে পরবর্তী দিন নির্ধারণ
এবং মানুষকে সেই উন্নয়নের সঙ্গে যুক্ত করে রাজনীতি, কোনো ক্লাসিফিকেশন তার মধ্যে থাকবে না। সেটা হচ্ছে আমার বরাবর চাই, এবং সেই লক্ষ্যেই কাজ হচ্ছে এখন ত্রিপুরায়। আমরা একদম শেষই করব, শেষ করার আগেও একটু শেষ করতে ইচ্ছে হয় না। আসলে এমন একজন ব্যক্তিত্ব রয়েছে, তার অনেক দিক রয়েছে, সব দিক তুলে ধরা একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব কঠিন। আমি শুনবো দুটো লাইন, আবার শুনে আমরা আজ বিদায় নেব এই অনুষ্ঠান থেকে। তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পাই, কাঁদালি তুমি মোরে ভালোবাসারি ঘাই, কাঁদালি তুমি মোরে। আসলে কি, রবীন্দ্রনাথ আমার জীবনে অনেক কিছু মানে রাখেন। আরেকটা কথা বলে দিই, রবীন্দ্রসঙ্গীত আমার অনেক কষ্টের সময়ে আমার একমাত্র সঙ্গী হয়ে দাঁড়িয়েছেন। রবীন্দ্রনাথের কবিতা আমার অনেক ঝড় ঝঞ্ঝাপূর্ণ সময়ে আমাকে কোনো না কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছেন। খুব কম পড়াশোনা করেছি রবীন্দ্রনাথকে নিয়ে, কিন্তু তারপরেও রবীন্দ্রনাথকে আমার একটা আস্থার জায়গা মনে হয়। আর সেই সঙ্গে আরেকটা দিকও রয়েছে, মান্না দে আমার ইমোশনগুলিকে প্রতি মুহূর্তে স্পর্শ করেন। আর গজলে জগজিৎ সিং অবশ্যই অসাধারণ রস আমার সঙ্গে অলওয়েজ রয়েছেন। আমার ঘরের আলো নিভে গেলেও তারা থাকেন, আলো যখন প্রখর হয় তখনও তারা থাকেন। তো তার মধ্যে রবীন্দ্রনাথ তো আমাদের পরম ধন, আমার কাছে জীবিত ঈশ্বর মনে হয় ওনাকে। একদম। দাদা খুব ভালো থাকবেন, এবং আমাদের এতটা সময় দেওয়ার জন্য আপনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনাকে আমরা পেয়েছি। অনেক আরো জানতে ইচ্ছে করছিল, আরো শুনতে ইচ্ছে করছিল, কিন্তু অনুষ্ঠানে একটা সীমারেখা রয়েছে, সময় রয়েছে। আমরা চাইবো যে আপনি আরেকটি দিন আমাদেরকে সময় দিন, এবং সেদিন শুধু আমরা গান আর কবিতা শুনবো, আর কিছুই শুনবো না। ভুবনেশ্বরী টেলিভিশন এবং আপনাকে এবং বিটিভির সমস্ত দর্শকদেরকে অনেক অনেক প্রণাম, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, সেই জন্যই বলছি যে আপনাদের মধ্যে এখনো মনে হয় রেশটা রয়ে গেছে, যারা এতক্ষণ ছিলেন আমাদের টিভির পর্দায় ওপারে। আপনারা আমাদের পরম বন্ধু। আপনারা যখন পাশে থাকেন তখনই কিন্তু একটি অনুষ্ঠান সুন্দর হয়ে ওঠে। এই জীবনের গল্পকথা অনুষ্ঠানটি ঠিক আমরা প্রত্যেক রবিবার এই সময়ে শুরু করি 7:30-এ, এবং আপনাদের সঙ্গে থাকি আমরা, আপনারা আমাদের সঙ্গে থাকেন। পারস্পরিক একটি সম্পর্কে এই অনুষ্ঠান গড়ে উঠেছে। আর আমরা স্টুডিওতে যাদেরকে আমন্ত্রণ করি তাদের গল্প শুনে আমরা নিজেও ঋদ্ধ হই এবং আপনাদের সঙ্গে ভাগ করে নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, এইটুকু কামনা করছি। নমস্কার।